যদি আপনি পয়সাকে নিয়ে সবসময় টেনশনে থাকেন, যদি আপনি বারে বারে এটি চিন্তা করেন যে আসলে ফাইন্যান্সের এত কথা লোকেরা কিভাবে বুঝে নেয়, যদি আপনিও চান যে পয়সা শুধুমাত্র উপার্জন করার জিনিস না থেকে আপনার জন্য সবসময় কাজ করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা যে বইয়ের ব্যাপারে আলোচনা করছি সে বইটির নাম হচ্ছে দ্য ফাইন্যান্স বুক। এসি হুসেন এবং স্টুয়ার্ট ওয়ার্নারের লিখিত একটি এরকম ধরনের গাইড যে আপনাকে ফাইন্যান্সের দুনিয়া থেকে ভয় নয়, আসলে তারপরে বোঝায় এবং তারপরে রাজত্ব করার কিছু ট্যালেন্ট শেখায়। চিন্তা করুন, আপনি যদি কোনো বিজনেস মিটিংয়ে বসে আছেন এবং লোকেরা টার্ন ওভার, গ্রস প্রফিট, ক্যাশ ফ্লো, ফাইন্যান্স রেশিওর মতো কিছু টার্মসের ব্যাপারে আলোচনা করছে। আপনি কি শুধুমাত্র মাথা নাড়িয়ে বসে থাকেন? আপনার মনের ভেতরে মনে হয় যে যদি কেউ এরকম হতো যে এইসব আমাকে খুব সহজে বুঝিয়ে দিত। এটি কাজ করে দ্য ফাইন্যান্স বুক। এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে এই বইয়ের সম্পূর্ণ সারাংশ বলবো, শুধুমাত্র নর্মালভাবেই নয়, আসলে প্রত্যেক মোমেন্টই ধরবো, যেটি আপনি নিজেই এই বইয়ের ভিতরে দেখতে পারবেন। যখন আপনি প্রথমবার কোনো ইনভেস্টমেন্ট করতে যান এবং ভয় পান, তখন এই বইয়ের কিছু কথা আপনার ওই ভয়টিকে ওই জায়গায় বুঝিয়ে দেয়। বা আপনি যখন নিজের প্রথম স্যালারি থেকে সেভিং শুরু করতে চান, তখন এই বইটি বলে যে কিভাবে প্রত্যেক ছোট নির্ধারণা কিভাবে বড় একটি রেজাল্ট আনতে পারে। দ্য ফাইন্যান্স বুক শুধুমাত্র বিজনেস করা লোকেদের জন্যই নয়, আসলে প্রত্যেক ওই মানুষের জন্য যারা নিজের ফাইন্যান্সিয়াল লাইফটিকে আরও বেস্ট কোয়ালিটিতে পরিণত করতে চায়। এর মধ্যে কোনো বোরিং থিওরি নেই, আসলে এটি একটি এরকম ধরনের গাইড যেটি প্রত্যেক পেজে যে বলে যে ইউ ক্যান ডু ইট। আমাদের চেষ্টা এটি যে প্রত্যেক বই আপনার ব্রেন এবং মনের সঙ্গে যেন কানেক্টেড হতে পারে, শুধুমাত্র আমরা শব্দের সঙ্গে নয়, আসলে তার পেছনের জজবাদের সঙ্গে আপনার সামনে নিয়ে আসি। যত সময় আপনি যে কোনো কথা ফিল না করতে পারবেন, শুধুমাত্র সেটি ইনফরমেশনই থেকে যায়, নলেজ মোটেই তৈরি হয় না। এই কারণে সবসময় কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে, কারণ প্রত্যেক দিন আমি আপনাদের জন্য আনি এরকমই বইয়ের কিছু সামারি, যেটি আপনার চিন্তাটিকে নতুন একটি মোড়ে প্রেজেন্ট করবে এবং আপনার লাইফটাকে ভালো করার চেষ্টা করবে। কি কারণ যে কিছু লোকেরা বড় বড় কোম্পানি সামলিয়ে নেয় এবং বাকি লোকেরা নিজের ছোট্ট একটি স্টার্টআপটিকেও সঠিকভাবে চালাতে পারে না? উত্তর লুকিয়ে থাকে ফাইন্যান্সের কিছু বোঝার ভিতরে। একটি ছোট্ট একটি শহরের ছেলে রাজা, যে নিজের বাবার পুরনো একটি দোকানটিকে একটি নতুন রূপ দিতে চায়। সে বিজনেসের প্যাশন তো তার আছে, কিন্তু নম্বর থেকে সে ভয় পায়। বাজেট, প্রফিট, ব্যালেন্স শিট এইসব শোনার সঙ্গেই তার মাথায় সবসময়ের জন্য ঘাম চলে আসে এবং ঘেমে যায়। কিন্তু সে যত সময় না বুঝবে যে তার পয়সা কোন জায়গা থেকে আসছে, কোন জায়গায় যাচ্ছে এবং কোন কাজে লাগছে, ততসময় পর্যন্ত তার স্বপ্নটি সম্পূর্ণভাবে সিঙ্গেল থাকবে। এবার চিন্তা করুন যে কারো কাছে যদি আমরা শুনি যে আপনার বিজনেস কি প্রফিটেবল রয়েছে, তাহলে আপনার কাছে কি ক্যাশ রয়েছে, আপনি যে জিনিসে ইনভেস্ট করেছেন তার থেকে কি আপনার লাভ হয়েছে, আপনার বিজনেস আগে আসার সময় টিকতে পারবে, আপনি কি নিজের পয়সাটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন, তাহলে কি সে ইনস্ট্যান্টলি উত্তর দিতে পারবে? হয়তো না। কিন্তু এই 5টি প্রশ্নের উত্তর যদি ক্লিয়ার হয়, তাহলে যে কোনো বিজনেস হলে কি হবে সেটি সঠিকভাবে চালাতে সহজ হবে। এই 5টি প্রশ্ন শুধুমাত্র প্রশ্নই না, এটি একটি বিজনেসের হেলথ চেক আপ। যেমন ডাক্তার আমাদের শরীরের 5টি ইম্পর্টেন্ট টেস্ট করে, এই 5টি প্রশ্নই আমাদের বিজনেসের সবসময়ের জন্য স্বাস্থ্য প্রেজেন্ট করে। আপনি কি প্রফিট উপার্জন করছেন কিন্তু ব্যাংকে কি প্রফিট দেখা যাচ্ছে না? হতে পারে আপনার ক্যাশ ফ্লো দুর্বল রয়েছে, বা আপনি চিন্তা করছেন যে আপনার সেল বেড়েই যাচ্ছে, তাহলে আসলে খরচা তার থেকে বেশি হচ্ছে। তখনই যে এটি জানা যায় যে প্রফিট এবং ক্যাশ ফ্লো দুটি ভিন্ন ভিন্ন জিনিস, এবং দুটি জিনিসের খেলা বোঝা খুবই নেসেসিটি। রাজের মতো হাজার হাজার লোকেরা রয়েছে যারা নিজের স্বপ্নটিকে নিয়ে বাইরে বের হয়, কিন্তু ফাইন্যান্সের না দেখা কিছু ভুল তাদের সবসময় হয়ে যায়। যদি তারা এটি জেনে যায় যে এসটি 5টি প্রশ্নের উত্তর কিভাবে খুঁজতে হবে, তাহলে তাদের বিজনেসই সেভিং থাকবে না, আসলে সেটি উড়ানো ভরবে। এই কথাটি শুধুমাত্র অ্যাকাউন্টিং এবং নম্বরের না, এটিও বোঝায় যে পয়সা কিভাবে কাজ করে। আর আপনি যখন এটি জেনে যান যে আপনি নিজের বিজনেসের আসল কন্ডাক্টর হয়ে যান, যে জায়গায় প্রত্যেক নির্ধারণা ডিসিশন চিন্তা ভাবনা করে নেওয়া হয় এবং প্রত্যেক স্টেপ আপনাকে সফলতার দিকে নিয়ে চলে যায়। ফাইন্যান্সের দুনিয়া জটিল অবশ্যই মনে হয়, কিন্তু যখন এটি মানুষের কথা, লাইফের আসল চ্যালেঞ্জেস এবং সহল ইজি কিছু উত্তরের সঙ্গে আমরা বুঝতে পারি, তাহলে এটি
কিছু শেখাও যায়, আর এটি শেখানো হয়েছে এই জায়গাতে। এটি সেই প্রথম দরজা যে জায়গায় বিজনেসের আচল বোঝার মধ্যে নিয়ে যাওয়া হয়। যদি আপনি নিজের স্বপ্নটিকেও উড়ান ভরতে চান, তাহলে এই 5টি প্রশ্নের উত্তর খোঁজা অবশ্যই শিখুন। এই প্রশ্ন আপনাকে ভয় দেবে না, আসলে আপনার সেলফ কনফিডেন্স বাড়াবে, এবং একদিন আপনিও বলবেন যে ফাইন্যান্স ইজ নট রকেট সায়েন্স অ্যান্ড মোর। আয় বিবরণ মানে ইনকাম স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলা হয়। এটি এমনই একটি আয়না যেটি যে কোনো বিজনেসের ইনকাম এবং খরচাটিকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে। এটি শুধুমাত্র আঁকড়ার একটি লোকেরই নয়, আসলে এর মধ্যে লুকিয়ে থাকে সবই পরিশ্রমের ফল, যেটি একটি বিজনেস রাত দিন এক করে উপার্জন করেছে। একটি ছোট্ট ব্যাপারী রয়েছে রমেশ। রমেশ ছোট্ট একটি কফি শপ খুলেছিল, স্বপ্নে ভরা চোখের সঙ্গে। মাসের পর মাস সে কফি ওই জায়গায় বিক্রি করলো, গ্রাহকের সঙ্গে সবসময় হেসে কথা বলতো এবং প্রত্যেক দিন কিছু নতুন শেখার জন্য সবসময় আগে বেড়ে যেত। কিন্তু বছরের শেষে সে যখন এটি জানতে চাইল যে তার স্বপ্নটি আজ পর্যন্ত কোন জায়গায় পৌঁছেছে, তখন সে কাগজের একটি টুকরো বের করে এবং ইনকাম স্টেটমেন্ট, এই হিস্ট্রিটি সবসময় রমেশকে বলে যে সে কত বিক্রি করেছে, কত উপার্জন করেছে, যেটিকে আমরা রেভিনিউ বলি। কিন্তু কোথায় এই জায়গায় কমপ্লিট হয় না। এই বিক্রি থেকে যেটি খরচা হয়েছে, যেমন দুধ, কফি বিনস, কর্মচারীর স্যালারি, ভাড়া, ওই সব খরচা এক এক করে সবসময়ের জন্য কম হয়ে যায়, এবং শেষে যেটি সেভিং থাকে সেটিই থাকে তার আসল একটি লাভ বা নেট প্রফিট। কিন্তু এই জায়গায় সবথেকে গভীর কথা এটি যে এই আয় বিবরণ শুধু পয়সার লেখাজোখা মোটেই দেয় না, এটি ব্যবসার আত্মাটিকে বোঝার একটি মেথড। এর মধ্যে লুকিয়ে থাকে ওই কথা যেটি একদিন বিক্রি খুব কম হয়েছিল, কিন্তু রমেশ ওই জায়গায় হার মেনেছিল না। যখন ওই দিনটি খরচা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, কিন্তু সে খুব সংযম এবং ধৈর্যের সঙ্গে কাজ করেছিল। প্রত্যেক লাইন, যেটি গ্রস প্রফিট হোক বা অপারেটিভ এক্সপেন্সেও, একটি ভাবনাত্মক কথা সবসময়ের জন্য বলে ওই সংঘর্ষের, যেটি প্রত্যেক উদ্যমী নিজের বিজনেসের মধ্যে সবসময় জেতার চেষ্টা করে। এই জায়গায় আরেকটি ইন্টারেস্টিং কথা রয়েছে। কোনো সময় বিক্রি অনেক বেশি হয়, কিন্তু খরচায় এত বেশি পরিমাণে বেড়ে যায় যে লাভ শূন্য বা ক্ষতিতে পরিণত হয়। ঠিক এরকম সময় আয় বিবরণ ওই একটি প্রকাশের মতো হয়, যেটি বলে যে কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় একটু চেঞ্জেসের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এটি কারণ যে বড় বড় সিও ইনকাম স্টেটমেন্টটিকে খুব গোপনের সঙ্গে এবং গভীরের সঙ্গে মনোযোগ দিয়ে পড়ে, কারণ এটি তাদেরকে সত্য দেখায় যে কোনো লাভের ছাড়া। যদি কোনো ব্যক্তি বিজনেসের ডাইরেকশনটি বোঝার চেষ্টা করতে চায়, তাহলে এই দস্তাবেজ বা কাগজপত্র তার একটি কম্পাস। তারা সেই বর্তমান স্থিতি জানতে পারে, যেটি ভবিষ্যৎ একটি প্ল্যানিংয়ে করা যায়। এটি জানা যে কোন সেবাটি বা প্রোডাক্টটি বেশি পরিমাণে প্রফিট দিচ্ছে আর কোন জায়গায় আননেসেসারি খরচা হচ্ছে, সব কিছু এর মধ্যে ক্লিয়ারলি দেখা যায়। আর শেষ পর্যন্ত আয় বিবরণ মানে ইনকাম স্টেটমেন্ট শুধু একটি রিপোর্টই নয়, আসলে এটি একটি কথা ওই জুনুনের, ওই পরিশ্রমের বা ওই বিশ্বাসের, যেটি প্রত্যেক বিজনেসে হয়। এটি আমাদেরকে শেখায় যে কাউন্টিংয়ের পেছনেও একটি ট্যালেন্ট থাকে, আর যখন আমরা এই জজবাতটিকে বোঝার চেষ্টা করি, তখন আমরা আসল একটি বিজনেস মাইন্ডে তৈরি হই। যদি আপনিও নিজের স্বপ্নের বিজনেসটি শুরু করতে চান বা ওইটিকে একটি নতুন শিখরে নিয়ে যেতে চান, তাহলে ইনকাম স্টেটমেন্টটিকে বোঝা আপনার জন্য প্রথম এবং সবথেকে খুব নেসেসারি একটি স্টেপ। আপনার কি চিন্তা ভাবনা এই ব্যাপারটিকে নিয়ে? আপনি কি কোনদিন নিজের পরিশ্রমটিকে ঠিক এরকমভাবে কি রিপোর্টে দেখেছেন? চ্যাপ্টার 3, ব্যালেন্স শিট। শুনতে এই কথাটি যত ভারী মনে হচ্ছে, আসলে এটির কানেকশন আমাদের ডেইলি লাইফের সঙ্গে খুব গভীরভাবে রয়েছে। একটু চিন্তা করুন, যদি কোনো ব্যক্তিকে এটি জানার ইচ্ছুক থাকে যে তার লাইফে আসল সম্পত্তি কী এবং তারপরে কত ধার রয়েছে, তাহলে এটি সে কিভাবে জানতে পারবে? সে একটি লিস্ট অবশ্যই বানাবে, তাদের কাছে কি কি আছে এবং তারপরে কত ধার রয়েছে। আর এটি একটি বিজনেসের জন্য ব্যালেন্স শিট করে, শুধুমাত্র গভীর দায়িত্বের সঙ্গে। এবার একটি কথা এবার শুনুন। রবি নামে একটি ছেলে ছিল যে বিজনেস শুরু করতে চাচ্ছিল। তার কাছে অনেক পয়সাও ছিল, কিছু ধারও ছিল এবং অনেক স্বপ্ন। কিন্তু যখন সে নিজের অ্যাকাউন্টটিকে বন্ধু মানে নিজের বিজনেস আইডিয়াটি বলল, তখন সে ফ্রেন্ডই তাকে সর্বপ্রথম বলল যে তার কাছে এবং তোর কাছে তো ব্যালেন্স শিট তৈরি রয়েছে। যখন রবি অবাক হয়ে গেল, ব্যালেন্স শিট ওইটি কেন? ফ্রেন্ড একটু হেসে উত্তর দিল, যদি এটি না জানিস যে তোর কাছে কি আছে এবং কি ধারে নিয়েছিস,
তাহলে তুই কোনোদিন জানতে পারবি না যে তোর বিজনেসে আসলে দাঁড় হয়ে রয়েছে বা শুধু হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে। ব্যালেন্স শিট দুভাগে বিভাজিত থাকে, অ্যাসেটস এবং লাইবিলিটিস। অ্যাসেট মানে হচ্ছে আপনার কাছে কি রয়েছে, ক্যাশ, মেশিনারি, বিল্ডিংস বা কাস্টমার থেকে পাওয়া কিছু পয়সা। আর অন্যদিকে লাইবিলিটিস ওইটি হয় ওই দায়িত্ব যেটি আপনি অন্যদের কাছ থেকে নিয়েছেন, যেমন ধার, সাপ্লাইয়ের পয়সা বা শর্ট টার্ম কিছু পেমেন্ট। আর তারপরে আসে ওনার ইকুইটি, মানে হচ্ছে যেটি সেভিং থাকবে। যদি আপনি সব লাইবিলিটিস ওই জায়গায় পে করে দেন তাহলে ওই আসল আপনার ভাব এবং আপনার ভাগ্য এবং আপনার প্রফিট। যেমন বোঝেন যে কোনো পরিবার সারা বছরের খরচার লেখাজোখা রাখছে, বাবার স্যালারি, ঘরের ইএমআই, বাচ্চার ফিস এবং ব্যাংকে রাখা পয়সা সব কিছু এক পেজে। ওই পেপারটি তার একটি ব্যালেন্স শিট। যদি তারা ওর পর একটু দৃশ্যমান দেয় তাহলে তারা বুঝতে পারে যে তাদের লাইফের আসল স্থিতি কী। ঠিক তেমনই যদি একটি কোম্পানি যখন নিজের ব্যালেন্স শিট দেখে তখন সে নির্ধারণা নিতে পারে যে তার ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে বা খাতরায় রয়েছে। কিন্তু কথা শুধুমাত্র নম্বরের মোটেই নয়। ব্যালেন্স শিট একটি কথা বলে একটি কোম্পানির জার্নির ব্যাপারে। সে সবসময় বলে যে সে আজ পর্যন্ত কী উপার্জন করেছে, কী হারিয়েছে এবং কার পরে সে ভরসা করে আগে বাড়তে পারে। একটি কোম্পানি যে নিজের পরে সবসময় ধার নিয়ে নেয় কিন্তু তার রিটার্ন তত বেশি পরিমাণে আসে না, তাদের ব্যালেন্স শিট ওই জায়গায় দুর্বল হয়ে যায়। আর অন্যদিকে যে কোম্পানি আস্তে আস্তে করে চিন্তা ভাবনা করে অ্যাসেট সবসময়ের জন্য তৈরি করে এবং লাইবিলিটিসটিকে কন্ট্রোলে সবসময় রাখে, তার ব্যালেন্স শিট একটি স্ট্রং বিল্ডিংয়ের নিবের মতো দাঁড় হয়ে যায়, ফাউন্ডেশন হয়ে যায়। এবার একবার চিন্তা করুন, যদি আপনি কোনো বিজনেস করছেন বা করার কিছু চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি নিজের ব্যালেন্স শিট ওই জায়গায় দেখেননি, তাহলে আপনি কোনো আধার রাস্তাতে একদমই চোখ বন্ধ করে চলছেন। শুধুমাত্র এটি কাগজই নয়, আসলে এটি আপনার ফাইন্যান্সিয়াল একটি মিরর, যেটি আপনাকে সত্য সবসময়ের জন্য দেখায়। ব্যালেন্স শিট ভয় পাওয়ার জন্যই নয়, এটি বোঝার জন্য। এটি আপনাকে বলে যে আপনি কোন জায়গায় দাঁড় হয়ে রয়েছে এবং কত দূরত্বে যেতে পারেন। আর এই বোঝা, এই ক্ল্যারিটি একটি সাধারণ ব্যবসায়ীকে একটি সাকসেসফুল এন্টারপ্রেনারে পরিণত করে। যদি আপনিও চান যে আপনি নিজের বিজনেসটি একটি স্বপ্নে না রেখে একটি স্ট্রং সত্যে পরিণত করতে চান, তাহলে নিজের ব্যালেন্স শিটটিকে ওই জায়গায় বুঝতে শুরু করে দেন। কারণ নম্বর কোনো সময় মিথ্যা বলে না এবং ব্যালেন্স শিট সেটি তো আপনার একটি সঠিক ছবি। কমেন্টে আপনি বলুন যে আপনার সবথেকে বেশি রিলেটেবল মনে হয়েছে। চ্যাপ্টার 4, নগদি প্রবাহ বিবরণ মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কল্পনা করুন যে আপনি এমন একটি বিজনেস চালাচ্ছেন যাতে প্রফিট তো বেশি দেখা যাচ্ছে, কিন্তু মাসের শেষে যে যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টটি ওই জায়গায় চেক করেন তখন তার ভেতরে পয়সা না থাকার বরাবর দেখা যায়। মনে এবার প্রশ্ন ওঠে যে এত প্রফিট তো এই জায়গায় দেখা যাচ্ছিল, তাহলে পয়সা কোন জায়গায় গেছে? এই প্রশ্নটি লক্ষ লক্ষ বিজনেস ওনার্স, স্টার্টআপ ফাউন্ডার্স এবং অনেক এক্সপেরিয়েন্স ম্যানেজার্স লোকেদের ব্রেনের মধ্যে সবসময় ঘোরে। উত্তর হচ্ছে ক্যাশ ফ্লো। প্রফিট এবং ক্যাশ তো মানে এই দুটি তো সম্পূর্ণ আলাদা জিনিস। প্রফিট তো বই দেখা যায়, কিন্তু ক্যাশ ওইটি যেটি আপনার বিজনেসটিকে সবসময় জীবিত রাখে। এই চ্যাপ্টার আমাদেরকে শেখায় যে বিজনেসের আসল হেলথ যদি আমরা বুঝতে চাই তাহলে শুধুমাত্র প্রফিট দেখে মোটেই কাজ হবে না। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটিকে বোঝা ওই জায়গায় খুব প্রয়োজন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটি এমন রিপোর্ট যেটি বিজনেসে আসা যাওয়া পয়সার একটি আসল কথা সবসময় ব্যাখ্যা করে। যদি আপনি ধারে কোনো সামান বিক্রি করে থাকেন বা যে কোনো বড় ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়া বাকি থাকুক, এই সব কিছু আপনার প্রফিট রিপোর্টে তো দেখাই যাবে, কিন্তু আসলে ক্যাশ কখন এসেছে এবং কখন গেছে এটি শুধুমাত্র ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকেই জানা যাবে। শুধুমাত্র ক্যাশ ফ্লো। একবারের কথা এটি যে একটি ছোট শহরের ভেতরে মায়েস বুটিক্স নামে একটি শপ ছিল। মায়েলতা নামে মহিলা ওই বুটিকটি খুলেছিল এবং প্রথম বছরে সে ভালো প্রফিটও সে দেখতে পেরেছিল। কিন্তু যেমনভাবে মাসের পর মাস গেল সে খুব স্ট্রেসে চলে আসলো। স্টাফের স্যালারি, বিদ্যুতের বিল, রেন্ট সব কিছু দেবার পরে অ্যাকাউন্টে মোটেই পয়সা দেখতে পারতো না। সে এটি বুঝতে পারছিল না যে ভুল কোন জায়গায় হচ্ছে। তারপরে তার এক ফ্রেন্ড তাকে এই কথাটি বলেছিল, সে প্রফিট তো দেখতে পারছে কিন্তু ক্যাশ ফ্লো কি কোন সময় দেখেছে? সে প্রথমবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওই জায়গায় দেখলো এবং অবাক হয়ে গেল। বেশিরভাগ ক্যাশ তো ইনভেন্টরির মধ্যে সবসময় ফেসেছিল। কিছু ক্লায়েন্ট তো ওই জায়গায় পেমেন্ট এখনও পর্যন্ত করেছিল না। আর কিছু খরচা এমনও ছিল যেটি প্রত্যেক মাসে কোনো নোটিশ ছাড়া অ্যাকাউন্ট থেকে সবসময় বের হচ্ছিল
এই জায়গা থেকে তার আসল শিক্ষাটি শুরু হয়ে গেল। সে নিজের বিজনেসের ফ্লোটি বোঝার চেষ্টা করলো এবং আস্তে আস্তে জিনিসগুলিকে কন্ট্রোলে আনলো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3 ভাগে সবসময় বিভাজিত থাকে: অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস ওইটি হয় যেটি প্রত্যেক দিনের বিজনেসের সঙ্গে সব সময় কানেক্টেড থাকে, যেমন সামান বিক্রি করা, পেমেন্ট নেওয়া, খরচা করা। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ওই ক্যাশটি সবসময় আসে যেটি যে কোনো সম্পত্তি বা ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িত থাকে, যেমন মেশিনারি কেনা বা কোনো কোম্পানির মধ্যে পয়সা উপার্জন করা। এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ওই ক্যাশ মুভমেন্ট হয় যেটি লোন নেওয়া বা পে করা এবং শেয়ার জারি করার মতো কিছু কাজের সঙ্গে জড়িত থাকে। এই জায়গায় আমরা আরেকটি ইন্টারেস্টিং কথা এবং সত্য কথার ব্যাপারে আলোচনা করব। একটি স্টার্টআপ রিসেন্টলি 5 কোটি টাকার ফান্ডিং প্রাপ্ত করেছিল। সবাই এটি মনে করেছিল যে কোম্পানি হয়তো এবার উড়ান ভরবে, কিন্তু 1 বছর পরে কোম্পানি বন্ধ হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে তারা তো ফান্ডিং নিয়েছিল কিন্তু সেটি সঠিকভাবে ব্যবহার করেছিল না। পয়সা বেশি তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে চলে গেল, কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো খুব নেগেটিভ ছিল। যখন প্রত্যেক দিনের খরচার জন্য পয়সা ছিল না তখন বিজনেস টিকতে পেরেছিল না। এই কারণে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদেরকে বলে যে আপনার কোম্পানির পয়সা কিভাবে এবং কোন জায়গায় চলে গেছে এবং কোন জায়গায় যাচ্ছে। এটি ওই আয়না যেটি বিজনেসের নগদে স্থিতিকে সম্পূর্ণ হনেস্টির সঙ্গে দেখায়, যে কোনো সিঙ্গার ছাড়া। যদি আপনি কোনো বিজনেসে রয়েছেন বা বিজনেস গ্রো করার স্বপ্ন দেখছেন, তাহলে এটি বোঝা খুবই নেসেসিটি যে ক্যাশ ফ্লোই রয়েছে যেটি আপনার আইডিয়াটিকে মাটির পরে সবসময় টিকে রাখতে পারে। প্রফিট শুধুমাত্র কাগজের পরে থাকে, কিন্তু ক্যাশই ওইটি অক্সিজেন যেটিকে আপনার বিজনেস সবসময়ের জন্য নিঃশ্বাস নেয়। এই কারণে আগামীবার যখন আপনি কোনো কোম্পানির হেলথ জানতে চান, তাহলে শুধুমাত্র প্রফিটই নয়, আসলে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টও অবশ্যই দেখবেন। এটি আসলে একটি কথা আপনাকে প্রেজেন্ট করবে। চ্যাপ্টার 5, প্রমুখ কিছু প্রদর্শন সংকেত মানে কি কিছু পারফরমেন্স ইন্ডিকেটর। কল্পনা করুন যে আপনি একটি জাহাজ চালাচ্ছেন যেটি একটি বড় সমুদ্রে সবসময় জার্নি করছে। আপনার কাছে না কোনো ম্যাপ রয়েছে, না কোনো কম্পাস রয়েছে, শুধুমাত্র আপনার চোখই রয়েছে এবং অনিশ্চিত ডাইরেকশনে সবসময় বয়েই যাচ্ছে। আপনি কি ওই জাহাজটিকে সঠিক একটি টার্গেটে পৌঁছতে পারবেন? অবশ্যই না। এবার একবার চিন্তা করুন যে আপনার কাছে একটি কম্পাস রয়েছে, দিশা দেখানোর যন্ত্র রয়েছে এবং ক্লাইমেটের সঠিক জানকারি রয়েছে। তাহলে আপনি কত সহজে ওই জার্নিটিকে নির্ধারিত করতে পারবেন। ঠিক তেমনই ব্যবসার দুনিয়াতেও কি পারফরমেন্স ইন্ডিকেটর ওই দিশা সূচক হয় যেটি যে কোনো কোম্পানিটিকে তার ডাইরেকশন এবং টার্গেট এবং সফলতা পর্যন্ত নির্ধারিত করতে পারে। প্রত্যেক বিজনেস একটি কথা বলে, কোনো সময়ের জন্য সংঘর্ষের, কোনো সময় ডেভেলপমেন্টের, কিন্তু এই সব কথার ভেতরে সত্য শুধুমাত্র কাউন্টের মধ্যে থাকে, রিপোর্টে থাকে। এবং কি পারফরমেন্স ইন্ডিকেটর ওই একটি রিপোর্ট যেটি ওই কথাটির একটি অর্থ দেয়। একটি ছোট বিজনেস হোক বা কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, যদি তারা এটি মোটে না জানে যে ওইটিকে কোন ডাইরেকশানে নিয়ে যেতে হবে, কি সুধার করতে হবে বা কোন জায়গাতে খাতরা রয়েছে, তাহলে সে খুব দ্রুত গতিতে ওই জায়গায় রাস্তা থেকে নড়তে পারে। একটি যুবক উদ্যমী রাজ রিসেন্টলি একটি অনলাইন ক্লোথিং স্টোর ওই জায়গায় শুরু করেছিল। শুরুতে তো সে বিক্রিটি সঠিক ছিল, কিন্তু কিছু মাস পর ওই জায়গায় ডাউনফল আসতে শুরু হলো। রাজ এটি বুঝতে পারছিল না যে সমস্যা কোন জায়গায়। সে নিজের কর্মচারীদের পরে ডাউট করতে লাগলো, মার্কেটিং এজেন্সিদেরকে দোষ দিতে লাগলো এবং তারপরে সে কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটর ব্যাপারে কথা বলল। সে নিজের বিজনেসের জন্য কিছু প্রমুখ ইন্ডিকেটর ওই জায়গায় চয়েস করলো, যেমন ওয়েবসাইট ট্রাফিক, কনভার্জন রেট, অ্যাভারেজ অর্ডার ভ্যালু এবং কাস্টমার রিটেনশন রেট। যেমনভাবে সে নিজের এই ম্যাট্রিক্সগুলিকে ট্র্যাক করতে শুরু করলো, আসল সমস্যা তার সামনে ওই জায়গায় আসতে লাগলো। লোকেরা ওয়েবসাইটের পরে তো আসছিল, কিন্তু ওই জায়গায় কিছু কিনছিল না, কারণ প্রোডাক্ট পেজ স্লো হচ্ছিল এবং মোবাইলের পরে সঠিকভাবে সেটি ওপেন হতো না। সে এই জায়গায় একটু সুধার করলো, ইউএক্স ডিজাইন ভালো করলো এবং 1 মাসের ভেতরেই তার কনভার্জন রেট 3% থেকে বেড়ে যেয়ে 7% হয়ে গেল। সে প্রথমবার এটি অনুভব করলো যে ডেটা শুধুমাত্র নম্বরই হয় না, এটি একটি বিজনেসের শিরা হয়। যদি আপনি শিরাটিকে পড়তে জানেন, তাহলে রোগের আগে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। কি পারফরমেন্স ইন্ডিকেটরস শুধুমাত্র একটি বড় ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্টের জিনিস মোটেই না, এটি প্রত্যেক মানুষের জন্য খুবই নেসেসিটি।
যারা লাইফে গ্রোথ চায় তারা চায় যে তাদের পরিশ্রম এবং ব্যবসা তৈরি করে শুধুমাত্র জীবিতই যেন না থাকে, সেটি যেন সবসময় ফলতে ফলতে থাকে। এটিকে দেখে আপনি এটি জানতে পারবেন যে আপনার মার্কেটিং অভিযান কত এফেক্টিভ, আপনার টিম কত এফিসিয়েন্ট রয়েছে, আপনার প্রোডাক্টের ডিমান্ড কত বেশি রয়েছে এবং গ্রাহক আপনার কাছে পুনরায় কেন কানেক্টেড করতে চাচ্ছে কি না। এইসব রিপোর্ট ছাড়া বিজনেসটি একটি অন্ধকারে তীর মারার মতো। যদি আপনার কাছে কি পারফরমেন্স ইন্ডিকেটর থাকে, তাহলে আপনি নিজের প্ল্যানিংটিকে ডেটার সঙ্গে একজোট করে একটি এরকম ডাইরেকশনে নিয়ে যেতে পারেন যে জায়গায় সফলতা সবসময়ের জন্য আপনার ওয়েট করে। এই কারণে সবসময় মনে রাখবেন যে আপনার পরিশ্রম তখনই ফলফুল হবে যখন আপনি এটিকে সঠিক একটি ডাইরেকশন দিবেন এবং ওই ডাইরেকশন পাওয়াও যায় কি পারফরমেন্স ইন্ডিকেটর থেকেই পাওয়া যায়। যদি এই কথাটি আপনাকে সবসময়ের জন্য প্রেরিত করে, তাহলে নিজের বিজনেসের মধ্যে এই সিগন্যালগুলিকে সবসময়ের জন্য নেগলিজেন্সি মোটেই করবেন না। এটি আপনার কথাটিকে একটি নতুন উচ্চতম স্তরে নিয়ে যেতে পারবে। এবার বলুন, আপনি কি কোনো বিজনেসে কি পারফরমেন্স ইন্ডিকেটরটিকে ফলো করেছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লিখবেন, কারণ প্রত্যেক কথা অন্যদের জন্য একটি শিক্ষা হতে পারে। চ্যাপ্টার 6 অনুপাত বিশ্লেষণ মানে রেশিও অ্যানালিসিস। কল্পনা করুন আপনি একটি এরকম লোককে জানেন যে প্রত্যেক মাস লক্ষ লক্ষ টাকা সবসময় উপার্জন করে, কিন্তু মাসের শেষে সে সবসময় ধারে ডুবে থাকে। বাইরে থেকে সব কিছু পারফেক্ট মনে হয়, বড় গাড়ি, বড় জায়গা, ভালো কাপড়, কিন্তু ভিতর থেকে তার ফাইন্যান্সিয়াল হেলথ সবসময়ের জন্য দুর্বল হয়ে যাচ্ছে। এবার চিন্তা করুন, যদি আমরা ওই ব্যক্তির আসল আর্থিক অবস্থাকে শুধু আমরা বুঝতে চাই, তাহলে শুধুমাত্র তার উপার্জনটি দেখা মোটেই ইনাফ হবে না, তাই না? আমাদের এটি জানতে হবে এবং প্রয়োজন যে সে কত সেভিং করে, কত উধার সে নেয়, তার খরচা কত বেশি রয়েছে এবং তার কাছে কত সম্পত্তি রয়েছে। এই কাজটি বিজনেসের দুনিয়াতেও রেশিও অ্যানালিসিস সবসময়ের জন্য করে। তারা পর্দার পেছনের আসলটি সবসময় দেখতে পারে। অনেক কভার বিজনেসের চমক এবং কাউন্টি আমাদেরকে ধোকা দিয়ে দেয়। প্রফিট অনেক ভালো মনে হয়, কিন্তু সে প্রফিটটি কি ওই জায়গায় স্থায়ী রয়েছে? কোম্পানি কি সঠিকভাবে নিজের দিনের সে সময়ের মতো সে পে করতে পারবে? তার ক্যাশ ফ্লোটি ওই জায়গায় ব্যালেন্স রয়েছে? রেশিও অ্যানালিসিস এই জায়গায় আসল একটি হিরোয়ের সামনে চলে আসে। এটি ওই সেই টুল যে কোনো বিজনেসের হেলথটিকে খুব গভীরভাবে পরীক্ষণ করে, যাচাই করে। যেমন ডক্টর নিজের ব্লাড প্রেশার, সুগার এবং হার্টবিট সবসময় চেক করে রোগের আন্দাজাটি ওই জায়গায় লাগায়। এবার চিন্তা করুন যে দুটি কোম্পানি রয়েছে, দুটির বছরের টার্নওভার 10 কোটি টাকা রয়েছে। প্রথম কোম্পানির কাছে খুব কম ধার রয়েছে এবং তার প্রফিট মার্জিন অনেক পাতলা, আর অন্য কোম্পানির উপার্জন অতই রয়েছে কিন্তু তার উপরে অনেক ভারী ধার রয়েছে। এবার যদি শুধুমাত্র টার্নওভার দেখে ওই জায়গায় ইনভেস্ট করা হয়, তাহলে রিস্ক অনেক বেশি হয়ে যাবে। কিন্তু যদি আমরা ওইটির লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটির রেশিও, সলভেন্সি রেশিও এবং এফিসিয়েন্সি রেশিওটিকে খুব মনোযোগ দিয়ে দেখি, তাহলে সম্পূর্ণ ছবিটি ওই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। রেশিও অ্যানালিসিস আমাদেরকে বলে যে কোম্পানির প্রফিট কত স্থায়ী, তার নগদি স্থিতি কত ভালো এবং ওইটি ভবিষ্যতে কোন কোন খাতরার সঙ্গে সবসময়ের জন্য সম্মুখীন হতে পারে। এইসব কিছু নম্বরের খেলা মোটেই নয়। এটি হচ্ছে একটি বিজনেসের আত্মাটিকে পড়ার একটি টেকনিক। যেমন কোনো সম্বন্ধকে এটিকে বোঝার কোনো শব্দ নেই, ভাবনা পড়তে হয়, ঠিক তেমনই যে কোনো কোম্পানিটিকে বোঝার জন্য শুধুমাত্র রিপোর্টই নয়, আসলে তার পেছনে লুকিয়ে থাকা কিছু অনুপাতটিকে বুঝতে হয়। রেশিও অ্যানালিসিস ওইসব সংকেত এবং ডাইরেকশনটিকে সবসময় ধরে রাখে যেটি সবাই আননেসারি আনদেখা করে দেয়। একবার একটি বিজনেসম্যান বলেছিল যে আমি নিজের কোম্পানির রিপোর্টটিকে প্রত্যেকবার দেখেছি, কিন্তু যখন আমি রেশিও অ্যানালিসিস ওই জায়গায় শিখেছি, তখনই আমি আসল একটি খাতরাটি জানতে পারলাম। তার কোম্পানিটিকে একটি বড় ঘাটা থেকে বাঁচিয়েছিল। এটি একটি জ্ঞানই নয়, একটি চেতাবনী। রিপোর্ট ওই জায়গায় হারাতে পারে, কিন্তু রেশিও কোনো দিন মিথ্যা বলে না। আপনি যখনই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার ব্যাপারে চিন্তা করেন বা নিজের কোনো বিজনেসটিকে এবং পরিস্থিতিটিকে যাচাই করতে চান, তাহলে শুধুমাত্র রেভিনিউ এবং প্রফিট পর্যন্ত সীমিত মোটেই থাকবেন না। একটু গভীরের মধ্যে যান, রেশিওটিকে বোঝার চেষ্টা করেন, কারণ ওটি আপনাকে বলবে যে আপনার ফাইন্যান্সিয়াল কথা কত স্ট্রং রয়েছে এবং কত দেরি পর্যন্ত এটি টিকে থাকবে। যদি আপনি চান যে আপনার বিজনেস শুধুমাত্র নাই জন্য দেখা যায়, আসলে এটি আরও স্ট্রংয়ের জন্য হয়, তাহলে রেশিও অ্যানালিসিস আপনার সবথেকে বিশ্বাসতম একটি ফ্রেন্ড।
চ্যাপ্টার 7 বাজেট এবং পূর্ব অনুমান মানে বাজেটিং তথা ফোরকাস্টিং। বাজেট এবং পূর্ব অনুমান মানে বাজেট তথা ফোরকাস্টিং এই দুটি শব্দ শুনতে যত সহজ মনে হয় ততই এটি আসল লাইফে খুবই গভীর এবং প্রভাবশালী হয়। কল্পনা করুন আপনি একটি এমন জার্নিতে বের হয়েছেন যে জায়গায় তো টার্গেট তো রয়েছে কিন্তু রাস্তা একদমই ঘোলা দেখা যাচ্ছে। তখন আপনার কাছে যদি একটি ছবি থাকে, একটি ডাইরেকশন থাকে, তাহলে আপনার যাত্রা কত সহজ এবং সুরক্ষিত হতে পারবে। এই ভূমিকাটি হয় বাজেট এবং ফোরকাস্টিংয়ের ব্যাপারে। একটি ব্যবসার জন্য এটি একটি ম্যাপ থাকে যেটি শুধুমাত্র নিজের বর্তমান পরিস্থিতিটি দেখায় না, আসলে নিজের ভবিষ্যতের কিছু সম্ভাবনাটিকে ওই জায়গায় প্রকাশের মধ্যে নিয়ে চলে আসে। প্রত্যেক ব্যবসার মধ্যে আপ ডাউন থাকে, কোনো সময় বাজার খুব তেজি থাকে, কোনো সময়ের জন্য ওই জায়গায় মন্দির মানে ডাউনের খুব ছায়া গভীর হয়ে যায়। এবার চিন্তা করুন ছোট্ট একটি বেকারি স্টোর যে জায়গায় অনেক বেশি পরিমাণে ব্রেড তৈরি হয়। যদি ওই জায়গার মালিক এটির আন্দাজা না জানে যে আগামী মাসে ওই জায়গায় তৈরির সিজন রয়েছে এবং ডিমান্ড দুগুণ হয়ে যাবে, তাহলে সে কি পর্যাপ্ত সামগ্রী কিনতে পারবে? সে কি কর্মচারীর ব্যবস্থা ওই জায়গায় সময় মতো করতে পারবে? অবশ্যই না। ঠিক এরকম সময় বাজেট এবং পূর্ব অনুমান ওই শক্তি হয়ে দাঁড় করে যেটি তাকে সবসময় তৈরি রাখে। শুধুমাত্র রিস্ক থেকেই বাঁচায় না, আসলে প্রফিটের কিছু নতুন রাস্তাটি ওই জায়গায় খুলে দেয়। বাজেট তৈরি করা শুধুমাত্র একটি নম্বর লেখা মোটেই নয়, এটি একটি চিন্তা করার মেথড। এটি আপনাকে একটি সীমানার অনুভব অবশ্যই করাবে এবং তার সঙ্গে আপনাকে এটিও বলবে যে আপনি ওই সীমানা থেকে বাইরে কিভাবে বের হতে পারবেন। এটি আপনাকে বলবে যে আপনার কাছে কত সংশোধন রয়েছে এবং ওইটিকে কোন জায়গায় এবং কিভাবে ব্যবহার করতে হবে। যেমন একজন কৃষক নিজের মাটি, বীজ এবং পানির হিসাব লাগায় যে যেন ফসলটি ভালো হয়, ঠিক তেমনই ব্যবসায় নিজের পয়সা, স্টাফ এবং সময়টিকে প্ল্যান করে। ফোরকাস্টিং মানে পূর্ব অনুমান একটি ভবিষ্যৎদর্শী চশমার মতো হয়। এটি অতীতের কাউন্টিং রিপোর্ট, বর্তমানের স্থিতি এবং আগামী আসার সময়ের সম্ভাবনাটি দেখে একটি তসবির ছবি তৈরি করে, একটি সম্ভাবিত ভবিষ্যতের ছবি। মনে করে নিন যে একটি অনলাইন শপিং কোম্পানি রয়েছে যেটি গত বছর নভেম্বর এবং ডিসেম্বরে অনেক বেশি সেল করেছিল। যদি সে এই ডেটাটিকে দেখে এটি ফোরকাস্ট করে যে এবার আরও বেশি পরিমাণে ডিমান্ড হবে, তাহলে সে আগের থেকে স্টক বাড়াতে পারবে, মার্কেটিং গতি করতে পারবে এবং ডেলিভারি সিস্টেমটিকে আরও স্ট্রং করতে পারবে। এর থেকে শুধুমাত্র সেই বিক্রিটিই বাড়াতে পারবে না, আসলে গ্রাহকের এক্সপিরিয়েন্সটি আরও বেশি ভালো করবে। আসলে বাজেট এবং পূর্ব অনুমান ওইটি একটি ইনভেস্টমেন্ট যেটি আগামী আসা কালের জন্য এবং নেক্সট ডের জন্য আমাকে তৈরি করে। এটি আমাদেরকে আশাবাদী করে এবং তার সঙ্গে অর্থার্থবাদীও করে। যদি আপনি শুধুমাত্র আসার পরে চলেন তাহলে ডাউনফল হওয়ার খাতরাটি সবসময় থাকবে, কিন্তু যদি আপনি প্ল্যানিংয়ের সঙ্গে চলেন তাহলে আঘাত খাবার সম্ভাবনাটি অনেক কম হয়ে যাবে। প্রত্যেক ছোট বড় বিজনেস, সেটি একটি স্টার্টআপ হোক বা বড় একটি কোম্পানি, সবাইকে এই টেকনিকটি জানা খুবই নেসেসারি। কারণ পয়সা তখনই টেকে যখন এটিকে সঠিক ডাইরেকশানে সবসময় লাগানো হবে এবং ডাইরেকশান তখনই পাওয়া যায় যখন আপনি জানতে পারবেন যে আপনার টার্গেট কী এবং ওই জায়গায় পৌঁছানোর রাস্তা কী। যদি আপনি একটি উদ্যমী হন, ব্যবসায়ী হোক বা কোনো চাকরি পেশাক, যদি নিজের বিভাগটিকে আরও বেটার করতে চান বা কোনো যুবক যে নিজের একটি বিজনেস শুরু করার একটি স্বপ্ন দেখছে, তাহলে বাজেটিং এবং ফোরকাস্টিংটিকে শুধুমাত্র একটি ফাইন্যান্স টুল মোটেই মনে করবেন না, এটিকে একটি ভিশন মনে করবেন। এটি সেই স্টেপ যেটি আপনাকে শুধুমাত্র বিজনেস চালানো লোকই নয়, আসলে একজন স্মার্ট এবং প্ল্যানিং চিন্তা ভাবনার একটি লিডার তৈরি করবে। যদি আপনি কথাটি বুঝে যান তাহলে বিশ্বাস করুন যে আপনি নিজের ফাইন্যান্সের হাতটি নিজে সামলানোর জন্য এক স্টেপ আরও নিকট পৌঁছে গেছেন। চ্যাপ্টার 8 লাভ সুধার মানে হচ্ছে প্রফিট ইমপ্রুভমেন্ট। কোথাও যখন কোনো বিজনেসটিকে সফল করার ব্যাপার হয় তখন আমরা প্রায় বড় বড় আইডিয়াস, মার্কেটিং ট্রিক্স বা টিম ওয়ার্কের ব্যাপারে সবসময় যেন কথা বলি, কিন্তু সত্য এটি যে যদি কোনো বিজনেসটির নিব স্ট্রং করেছে তাহলে সেটি হচ্ছে প্রফিট, এবং প্রফিট অটোমেটিক্যালি নিজের থেকে আসে না, ওইটিকে আরও সুধারতে হয়, সেভিং করতে হয়, হিসেব করতে হয় এবং সবথেকে বেশি ওইটিকে বুঝতে হয়। মনে করে নিন যে ছোট একটি ক্যাফে রয়েছে যেটিকে রিয়া নামে একটি লোক চালায়, কিন্তু তার খাবার খুব ভালো, কিন্তু লোকেরা যে খায় লোকেরা, কিন্তু যখন রিয়া নিজের অ্যাকাউন্টটি মাসের শেষে দেখে তখন সে অবাক হয়ে যায় যে এত পরিশ্রম করার পরও প্রফিটটি মোটেই দেখা যাচ্ছে না। কিন্তু পয়সার চিন্তাভাবনা বোঝা মোটেই রাখে না।
প্রফিটকে আরও ভালো রাখার রাস্তা শুধুমাত্র খরচা কম করলে হয় না। অনেক কবার আমরা চিন্তা করি যে বিদ্যুতের বিলটি কম করে দিই বা 2 ওয়ার্কারের জায়গাতে একজন রেখে দিই, তাহলে প্রফিট বেড়ে যাবে। কিন্তু আসল চেঞ্জেসটি ওই জায়গায় করার প্রয়োজন যখন আমরা নিজের বিজনেসটিকে খুব ভেতর থেকে বুঝি যে কোন প্রোডাক্টটি সব থেকে বেশি উপার্জন করে দিচ্ছে, কোন জায়গাটি কোন জায়গায় নিচ্ছে, কোন গ্রাহকটি বেশি প্রফিটেবল এবং কোনটি শুধুমাত্র টাইম পাস করছে। ইমাজিন করুন, আপনি একটি স্টোর চালাচ্ছেন এবং আপনার কাছে 10 ধরনের প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে 2টি এমন রয়েছে যেটি নিজের আধা উপার্জন নিয়ে আসে এবং তাদের পরে বেশি ফোকাস মোটেই করছে না, কারণ সেটি সিম্পল মনে হচ্ছে। কিন্তু আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে ওই প্রোডাক্টটি আপনার একটি গেম চেঞ্জার হতে পারে। প্রফিটটিকে ইমপ্রুভ করার সব থেকে নেসেসিটি এটি যে আপনি কস্টটিকে শুধুমাত্র কমই করবেন না, আসলে বুদ্ধিমানের সঙ্গে ওই জায়গায় খরচা করবেন। কারণ কোনো সময় একটি ভালো ইনভেস্ট মানে যেমন একটি ভালো মেশিন, একটি স্কিল কর্মচারী বা স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার আর্নিংটিকে অনেক কয়েকগুণ বাড়াতে পারে। এবার কথা এটি যে মাইন্ডসেটের। অনেক এন্টারপ্রেনার এটি মনে করে যে প্রফিট উপার্জন করা কোনো একটি লোভের নাম, কিন্তু সত্য এটি যে লাভ ছাড়া আপনি না কোনো স্টাফকে খুশি রাখতে পারবেন, না নিজের সার্ভিসটিকে আরও বেশি বেটার করতে পারবেন। প্রফিট গিভস ইউ ফ্রিডম, চিন্তা করার, বাড়ার এবং আসলে ভ্যালু ক্রিয়েট করার। আর তারপরে আসে ডেটা। হ্যাঁ, আর ওই জায়গায় অন্য বোরিং দেখার ডেটাটি, মানে যেটি আপনাকে আসলে বলে যে আপনার কোম্পানির নার্ভটি কেমন চলছে। গ্রোস মার্জিন, নেট প্রফিট, আরওআই, এই সব কিছু ফ্যান্সি ওয়ার্ড মোটেই নয়। আসলে এটি আপনার স্বপ্নের একটি সত্য। যখন আপনি এটিকে বুঝে যান তখন আপনি নিজের ডিসিশনটি ওই জায়গায় নিজের থেকেই নেন, অ্যাডভার্টাইজারের পরে ডিপেন্ড মোটেই থাকেন না। রিয়ার মতোই আপনিও যদি নিজের বিজনেসে পরিশ্রম করেন এবং রিটার্ন যদি না পান তাহলে ওই জায়গায় পজ করে দেন এবং চিন্তা করুন যে আপনি কি শুধুমাত্র ওই জায়গায় কাজ করছেন বা বুদ্ধিমানের সঙ্গে ওই জায়গায় কাজ করছেন। প্রফিট শুধরানোর মানে এটি যে স্মার্ট হওয়া, আর স্মার্ট হওয়ার জন্য নিজের উপার্জনটিকে, খরচা এবং প্ল্যানিংটিকে তিনটির পরে খুব বারিকির সঙ্গে মনোযোগ দিয়ে ধ্যান দিতে হবে। এটি হচ্ছে আসল একটি প্রফিট, যেটি বুদ্ধিমানের সঙ্গে একটি বিজনেস চালানোর, যে জায়গায় পরিশ্রম রং নিয়ে আসে এবং আপনি শুধুমাত্র সার্ভাইভই করেন না, আসলে থ্রাইভও করেন। যদি আপনি এটি চান যে আপনার পরিশ্রমটি আসলেই সত্যি নিজের স্বপ্নটিকে একটি শেপ দেয়, তাহলে প্রফিটটিকে ওই জায়গায় বোঝার চেষ্টা করেন, সেটির অ্যানালিসিস করেন এবং তারপরে এরকম ধরনের একটি ডিসিশন নিন যেটি শুধুমাত্র আজকেই প্রফিটেবল নয়, আসলে আপনার আগামী আসা কালটিকে ওই জায়গায় সিকিউর করে। চ্যাপ্টার 9, ব্যবসায়িক মামলা এবং ইনভেস্ট মূল্যাঙ্কন, মানে হচ্ছে বিজনেসের এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। কল্পনা করুন যে আপনি একটি এরকম ধরনের ক্রস রোডের পরে দাঁড় হয়ে রয়েছেন, যে জায়গায় 2টি রাস্তা রয়েছে, একটি সুরক্ষিত জানাশোনা এবং আরেকটি হচ্ছে অনজান এবং আশার সঙ্গে সবসময়ের জন্য ভরা। এবার চিন্তা করুন যদি আপনার কাছে কোনো এরকম ধরনের মেথড থাকে যেটি আপনাকে বলতে পারে যে কোন রাস্তাটি আপনাকে ভবিষ্যতে বেশি লাভ দেবে, আপনি কি ওইটির ব্যবহার মোটে করবেন না? অবশ্যই করবেন। ফাইন্যান্সের দুনিয়ার মধ্যে এটি কাজ করে বিজনেস কেস এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ব্যাপারে। ওটি এমন একটি ম্যাপ যেটি আমাদেরকে দেখায় যে কোন রাস্তার পরে আমরা গেলে আমাদের পরিশ্রম, পয়সা এবং সময় সব কিছুই সত্যি একটি সঠিক ডাইরেকশনে লাগবে কি না। অনেক কবার বিজনেসে অনেক বড় বড় নির্ধারণা নিতে হয়, যেমন কোনো নতুন প্রজেক্ট শুরু করা, কোনো মেশিনের মধ্যে ইনভেস্ট করা বা কোনো নতুন মার্কেটের মধ্যে স্টেপ বাড়ানো। এই নির্ধারণটি সঠিক মোটেই হয় না। প্রত্যেক স্টেপে একটি প্রশ্ন থাকে, কি এই ইনভেস্টমেন্টটি কি ওই জায়গায় ওয়ার্থ রয়েছে? আর এই জায়গা থেকে শুরু হয় চিন্তা করার, বোঝার এবং গভীরভাবে একটি কাউন্টিং করার। একটি ছোট কোম্পানির মালিক রোহিত এটি চিন্তা করেছিল যে সে নিজের প্রোডাক্টিভ ইউনিটটিকে আপডেট করবে। নতুন মেশিন আনা খুব কষ্টে ছিল, কিন্তু এর থেকে কোয়ালিটি ভালো হতো এবং সময়টি সেভিং হতো। তার কাছে 2টি রাস্তা ছিল, সে পুরনো মেশিনটির জন্য কাজ করে বা নতুন মধ্যে ইনভেস্ট করে। এই জায়গায় রোহিত একটি বিজনেস কেস ওই জায়গায় তৈরি করলো। সে এটি অনুমান লাগালো যে নতুন মেশিনের থেকে সে আগামী 5 বছরের মধ্যে কত বেশি প্রফিট উপার্জন করতে পারে, কত খরচা সেভিং হবে এবং কত নতুন ক্লায়েন্ট ওই জায়গায় জড়িত হতে পারে। সে নিজের নির্ধারণটিকে শুধুমাত্র গাট ফিলিংয়ের পরেই নয়, আসলে নাম্বারস এবং লজিকের পরে আধারিত করলো। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল এই জায়গায় কাজ আসে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই, পে ব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি।
এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন আরআরআর এরকম ধরনের টুলস সাহায্য করে ভবিষ্যতের সঠিক একটি ছবি বোঝার জন্য। এটি শুধুমাত্র বলে না যে পয়সা কখন আসবে, আসলে এটিও বলে যে লং টার্মের মধ্যে কোম্পানি কি কি ফায়দা করতে পারবে। কিন্তু শুধুমাত্র নম্বরই সব কিছুই না, আসলে একটি ভালো বিজনেস কেস এটিও সবসময় দেখে যে প্রপোজড প্রজেক্ট কোম্পানির ভিশন থেকে সবসময়ের জন্য মেল খাচ্ছে কি না, এমপ্লয়িজের পরে এর কিছু এফেক্ট পড়ছে কি না, এবং মার্কেটের মধ্যে কোম্পানির পজিশন কিভাবে পরিবর্তন করবে। প্রত্যেক ডিসিশন একটি কথা বলে, যার মধ্যে স্বপ্ন রয়েছে, রিস্ক রয়েছে, ভয় রয়েছে এবং আশাও রয়েছে। বিজনেস কেস ওইসব কথার একটি রূপরেখা এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল তার একটি ক্লাইম্যাক্স সবসময়ের জন্য তৈরি করে। যদি আপনি একটি এন্টারপ্রেনার হন এবং আপনি কোনো কোম্পানির মধ্যে ডিসিশন মেকার হন, তাহলে এটি বোঝা খুবই ইম্পর্টেন্ট যে গাট ফিলিং তখনই কাজ করে যখন তার পিছনের নিচে একটি সলিড অ্যানালিসিস থাকে, নতুবা রিস্ক ইমোশনাল এক্সাইটমেন্টের মধ্যে পরিণত হয়ে যায় এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে যখনই আপনি কোনো বড় স্টেপ নিন, তখন চিন্তা করবেন, যাচাই করবেন এবং কাউন্ট করবেন এবং তারপরে যে নির্ধারণা করবেন। পয়সা লাগানো খুব সহজ, কিন্তু সঠিক জায়গায় লাগানো একটি স্কিল, আর এই স্কিলটি শেখায় এই চ্যাপ্টারটি। এটি একটি আর্ট। যদি আপনি চান যে আপনার প্রত্যেক ইনভেস্টমেন্ট একটি ইনফর্ম ডিসিশন তৈরি হোক, তাহলে বিজনেস কেস এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটিকে ইগনোর মোটেই করা যায় না। এটি ফর্ক করে এবং তার্ক করে একটি সফল বিজনেস এবং একটি অসফল গ্যাম্বলিংয়ের মাঝে। এই জন্য নেক্সট টাইম যখন আপনি কোনো নতুন আইডিয়ার পরে কাজ করেন, তখন নিজের মনের কথা শোনেন, কিন্তু ব্রেন কাছে অবশ্যই শুনবেন ইট ইজ ট্রিলি ওয়ার্থ ইট। এই চিন্তাটি আপনাকে আগে নিয়ে যাবে এবং এই জায়গা থেকে শুরু হয় স্মার্ট ফাইন্যান্সের একটি আসল জার্নি। চ্যাপ্টার 10, কার্যশীল পুঁজি প্রবন্ধন, মানে হচ্ছে ম্যানেজিং ওয়ার্কিং ক্যাপিটাল। একটি ছোট ব্যবসা হোক বা কোনো বড় কোম্পানি হোক, যতক্ষণ পর্যন্ত পয়সার ফ্লোটি ওই জায়গায় সঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত ব্যবসা চালানো তেমনই যেমন কোনো পেট্রোল ছাড়া কারটিকে স্টার্ট করার একটি চেষ্টা করা। কার্যশীল টাকা মানে ওয়ার্কিং ক্যাপিটাল সেই পেট্রোল যেটি বিজনেসের গাড়িটিকে চালাবে। কিন্তু এই টাকার প্রবন্ধন শুধুমাত্র নম্বরেরই খেলা নয়, এই কথাটি হচ্ছে সেই সংঘর্ষের যেটি একটি বিজনেসটিকে নিজেকে সবসময়ের জন্য জীবিত রাখে এবং লড়াই করে। কল্পনা করুন একটি ব্যবসায়ীকের যে 7 দিন সবসময় পরিশ্রম করে, তার কাছে ভালো ভালো গ্রাহক রয়েছে, প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, প্রফিটও সবসময়ের জন্য ভালো আসছে, কিন্তু তারপরেও মাসের শেষ পর্যন্ত সে নিজের স্টাফটিকে স্যালারি দিতে খুব কঠিনের সঙ্গে সম্মুখীন হয়। কারণ কি? তার কাছে ক্যাশ মোটেই নেই। এরকমটি কেন? কারণ হচ্ছে তার গ্রাহক পেমেন্ট সময় মতো করে না, সাপ্লায়ারদেরকে অ্যাডভান্স সবসময় দিতে হয় এবং এই সব কিছুর মাঝে যেসব পয়সা ফেসে থাকে সেটি তার একটি ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালে মানে এইটি যে আপনার কাছে কত নগদ টাকা রয়েছে দিন প্রতিদিনের খরচার জন্য। এর মধ্যে 3টে জিনিস আছে যে আপনার কাছে কত স্টক পড়ে রয়েছে, গ্রাহকের কাছ থেকে কত উধার ওসুল করতে হবে এবং সাপ্লায়ারদের কত দিতে হবে। এই ব্যালেন্সটিকে সামলে রাখাই একটি আসল খেলা। মনে করে নিন যে আপনার কাছে 50 লক্ষ টাকার একটি বিজনেস রয়েছে, কিন্তু তার মধ্যে 40 লক্ষ তো শুধুমাত্র ধারের মধ্যে আটকে রয়েছে। ওই পয়সা যেটি আপনার কাছে থাকা দরকার ওটি অন্য জায়গায় ফেসে রয়েছে। ঠিক এরকম সময় প্রফিট হলে কি হবে? বিজনেসের অবস্থাটি খুব দুর্বল থাকে। এটি কারণ যে বড় বড় বিজনেসও কোনো কোনো সময় ক্যাশের অভাবের কারণে ডুবেও যায়। এবার আমরা কথা বলি ওই ভাবের ব্যাপারে যেটি প্রত্যেক বিজনেসম্যানের একদম মনে থাকে। স্বপ্ন বড় রয়েছে কিন্তু সংশোধন ওই জায়গায় কম রয়েছে। এই অধ্যায় ওই স্বপ্নটিকে সত্য করার একটি রাস্তা দেখায়। যখনই আমরা নিজের গ্রাহকদেরকে সময় মতো পেমেন্ট নিতে শিখে যাই, সাপ্লায়ারদের কাছ থেকে একটু ছুট এবং লম্বা ক্রেডিট অবধির ব্যাপারে কথা বলি এবং স্টকটিকে এমনভাবে ম্যানেজ করি যে কোনো এক্সট্রা যেন জমা না হয় এবং নেসেসিটির সময়ের জন্য কোনো কমি বা অভাব না হয়, তখনই আমরা যেই নিজের বিজনেসটিকে ওই জায়গায় স্থিরতা দিতে পারি। একবার একটি যুবক উদ্যমী এ কথাটি বলেছিল যে প্রফিট আমাকে সাকসেসের সবসময়ের জন্য অনুভব দেয়, কিন্তু ক্যাশ ফ্লো আমাকে সবসময়ের জন্য শান্তি দেয়। এই ভাবটি এই অধ্যায়ের একটি সার। ওয়ার্কিং ক্যাপিটালটিকে বোঝা মানে হচ্ছে নিজের বিজনেসটিকে এবং নিজের নিঃশ্বাসটিকে ওই জায়গায় শোনা। কখন এটি খুব স্লো হয়ে যাচ্ছে, কখন এটি দৌড়াচ্ছে এবং কখন এটি খুব আরামের প্রয়োজন আছে। যখন একটি ব্যবসায়িক এটি বুঝে যায় যে পয়সা শুধুমাত্র উপার্জন করার জিনিসই নয়, আসলে এটিকে সঠিকভাবে সঠিক সময় এবং সঠিক জায়গাতে একদম তৈরি করে রাখা একটি স্কিল এবং আর্ট, তখনই সে বিত্তরূপে স্বাধীন হতে পারবে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবে।
এই বুদ্ধিটি একটি লিডারটিকে খুব সঠিক করে এবং ব্যাটার করে, যেটি শুধুমাত্র প্রফিটের পিছনেই ভাগে না, আসলে বিজনেসের হেলথের ব্যাপারে মনোযোগ এবং ধ্যানও রাখে। আর এটি হয় আসলে একটি গ্রোথের রহস্য। যদি আপনিও নিজের ব্যবসাটিকে শুধু চালানোই নয়, আসলে আরও উড়াতে চান, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করাটি ঠিক তেমনই হবে যেমনভাবে প্যারাশুট ছাড়া আকাশে একটি লাফ দেওয়া। বুঝুন, আপন করুন এবং নিজের বিজনেসটিকে ওই উড়ান দিন যেটির আপনি স্বপ্ন দেখেছেন। চ্যাপ্টার 11, টাকা উপার্জন করা এবং এক জায়গায় করা টাকা, মানে রেজিং ফান্ড। কল্পনা করুন যে আপনি একটি ভালো আইডিয়ার সঙ্গে বসে আছেন, একটি এরকম বিজনেস আইডিয়া যেটি আপনার লাইফটিকে পরিবর্তন করতে পারে, কিন্তু শুধুমাত্র একটি জিনিসের অভাব রয়েছে, সেটি হচ্ছে পয়সা। এবার আপনি হয়তো জানেন যে আপনি যদি একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে যান তাহলে আপনি কিছু বড় করতে পারবেন। কিন্তু এই জায়গায় প্রশ্ন এটি যে ওই নেসেসিটির ফান্ডিংটি কোন জায়গা থেকে আসবে। পয়সা এক জায়গায় করা শুধুমাত্র পয়সা চাবার একটি খেলাই না, আসলে এটি একটি আর্ট, একটি সায়েন্স, এবং সবথেকে বড় কথা এটি যে এটি একটি বিশ্বাসের খেলা। যখন কোনো ব্যক্তি, কোনো ব্যাংক বা কোনো ইনভেস্টর যদি আপনাকে পয়সা দেয়, তাহলে সে আপনার আইডিয়ার মধ্যে, আপনার ভিশনের মধ্যে এবং আপনার পরে একটি বিশ্বাস করে। এই কারণে ফান্ডিং পাওয়া শুধুমাত্র ব্যালেন্স শিট দেখানোর কথা মোটেই হয় না, আসলে এটি একটি কথা শোনানোর ব্যাপার হয়, একটি এরকম ধরনের কথা যেটি আপনার স্বপ্ন এবং আপনার বিজনেসের ভবিষ্যৎটিকে ওই জায়গায় জীবিত করে তোলে। মনে করে নিন যে একজন যুবক উদ্যমী রয়েছে যার নাম হচ্ছে রোহিত। সে একটি ইনোভেটিভ হেলথ টেক স্টার্টআপ শুরু করেছে যে লোকদেরকে সস্তা এবং সময়ের পরে মেডিকেল সলিউশন সবসময়ের জন্য প্রোভাইড করে। কিন্তু কিছু মাসের মধ্যে সে বুঝে যায় যে কোনো ফান্ড ছাড়া তার আইডিয়াটি শুধুমাত্র একটি স্বপ্ন হয়ে সবসময়ের জন্য ওই জায়গায় থেকে যাবে। সে ব্যাংকের কাছে যায়, কিন্তু ব্যাংক শুধুমাত্র তার গত রেকর্ডস এবং কোল্যাটারালের ব্যাপারে কথা বলে। আর তারপরে সে এঞ্জেল ইনভেস্টরের সঙ্গে সাক্ষাৎ করে যে তার আইডিয়াটিকে ওই জায়গায় পছন্দ তো করে, কিন্তু সে চায় যে সে কোম্পানির মধ্যে তার জন্য ভাগিদারি থাকে। আর এই জায়গায় কথা আসে বড় একটি প্রশ্নের, আপনি কি নিজের ফান্ডের জন্য নিজের কোম্পানির কন্ট্রোলটি অন্যজনের কাছে দিতে তৈরি রয়েছেন, বা এমন একটি পরিস্থিতি থাকে যে অনেক উদ্যমীদের রাতের ঘুমটিকে হারাম করে দেয়। ইকুইটি ফান্ডিং, যে জায়গায় আপনি শেয়ার বিক্রি করেন, আপনি তো পয়সা তো পান, কিন্তু আপনার স্বাধীনতার পরে তারা একটি এফেক্ট করে। আর অন্য জায়গায় ডেপ্থ ফান্ডিং আপনাকে লোন দেয়, যে জায়গায় কন্ট্রোল আপনার থাকে, কিন্তু প্রত্যেক মাসে আর নিজের ইএমআইটি পে করার দায়িত্বটিও আপনার ঘাড়ের পরে থাকে। ফাইন্যান্সের এই দুনিয়াতে আরেকটি রাস্তা হচ্ছে ক্রাউড ফান্ডিং। এটি নতুন এবং খুবই ইন্টারেস্টিং একটি মেথড, যে জায়গায় লোকেরা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পরে বিশ্বাস দেখিয়ে ছোট ছোট পয়সা দিয়ে আপনাকে সবসময়ের জন্য সাহায্য করে। এটি শুধুমাত্র পয়সা এক জায়গায় করার একটি মেথডই নয়, আসলে এটি মার্কেটের ভেতরে আপনার আইডিয়ার একটি ভ্যালুও প্রেজেন্ট করে। কিন্তু সত্য কথা এটি যে ফান্ডিং পাওয়াটি কোনো সময়ের জন্য সহজ মোটেই হয় না। প্রত্যেক মিটিং, প্রত্যেক পেজ একটি পরীক্ষা হয়। আপনাকে নিজের কথাটি এমনভাবে রাখতে হয় যে সামনের লোক আপনার সামনের জন্য একটি ভিশনারি লিডার দেখে, একটি এমন ব্যক্তি যে রিস্ক নিতে মোটেই ভয় পায় না, আর যে নিজের আইডিয়ার পরে সম্পূর্ণভাবে বিশ্বাস থাকে। ফাইন্যান্স এক জায়গায় করার এই যাত্রাটি শুধুমাত্র আমাদেরকে এটি শেখায় না যে পয়সা থেকে বেশি নেসেসিটি হয় আপনার কথা, আপনার প্ল্যানিং এবং আপনার সত্য। ইনভেস্টার শুধুমাত্র কাউন্টিংই দেখে না, তারা আপনার চোখের মধ্যে একটি চমক এবং আপনার শব্দের মধ্যে একটি জুনুন খোঁজে। এই কারণে আপনিও যদি কোনো দিন কোনো স্টার্টআপ বা বিজনেসের স্বপ্ন দেখছেন, তাহলে মনে করে রাখবেন যে ফান্ডিং শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স বাড়ানোর একটি মেথডই নয়, এটি আপনার স্বপ্নটিকে উড়ানোর একটি প্রথম স্টেপ। নিজের আইডিয়ার পরে সবসময়ের জন্য বিশ্বাস রাখবেন, নিজের প্ল্যানটিকে সবসময়ের জন্য ক্লিয়ার রাখবেন এবং তারপরে সম্পূর্ণ বিশ্বকে দেখাবেন যে কেন আপনি নিজের স্বপ্নের মধ্যে ইনভেস্ট করা যে কোনো একটি ইনভেস্টরের সবথেকে ভালো একটি নির্ধারণা হতে পারে। আপনি কি এর জন্য রেডি রয়েছেন নিজের স্বপ্নটিকে একটি উড়ানোর জন্য? চ্যাপ্টার 12, ব্যবসার মূল্যাঙ্কন, মানে হচ্ছে ভ্যালুইং এ বিজনেস। যে কোনো বিজনেসের আসল খেলা কি? এই প্রশ্নটি যত সহজ মনে হয় তার উত্তর ততই বেশি পরিমাণে জটিল এবং ইন্টারেস্টিং হয়। এবার চিন্তা করুন যে একটি ছোট একটি ঠেলা হোক বা কোটি কোটি টাকার একটি কর্পোরেট ব্যাংক, দুজনেরই ভ্যালু শুধুমাত্র তাদের ব্যাংক ব্যালেন্স এবং প্রফিট থেকে মোটেই নির্ধারিত হয় না। আসলের ভ্যালুটি তাদের একটি বিশ্বাস, তাদের একটি পরিশ্রম এবং তাদের ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে লুকিয়ে থাকে, যেটি তাদের বিজনেসের পিছনে লুকিয়ে থাকে।
কল্পনা করুন একটি এমন লোকের যে গত 10 বছরের মধ্যে নিজের ছোট ছোট ক্যাফের ভেতরে প্রত্যেক দিন সকাল 6টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত কাজ করছে। সে নিজের হাত দিয়ে প্রত্যেক দেয়ালটি সাজিয়ে রেখেছে, প্রত্যেক গ্রাহকের সঙ্গে সবসময়ের জন্য সম্বন্ধ রেখেছে এবং প্রত্যেক দিন একটি স্বপ্ন সবসময়ের জন্য দেখেছে যে একদিন তার ক্যাফেটি একটি ব্র্যান্ডে পরিণত হবে। এবার যদি কোনো ব্যক্তি এসে এই কথাটি বলে যে তার বিজনেস শুধুমাত্র 5 লক্ষ টাকার হবে, তাহলে তার কথা কি সঠিক হবে? হয়তো না, কারণ ওই জায়গায় শুধুমাত্র পয়সাই নয়, আসলে ভাবনা রয়েছে, পরিশ্রম রয়েছে এবং ভবিষ্যতের সম্ভাবনাও রয়েছে। বিজনেস ভ্যালুয়েশন শুধুমাত্র একটি টেকনিক্যাল প্রসেস মোটেই নয়, এটি একটি কথা, ওই জার্নির, ওই ইম্প্যাক্টের, যেটি একটি বিজনেস সবসময়ের জন্য ক্রিয়েট করে। হ্যাঁ, নম্বর সবসময়ের জন্য ম্যাটার করে, যেমন রেভিনিউ, ইবিআইটিটিডি, অ্যাসেট, লাইবিলিটিস, কিন্তু যে জিনিসটি ওই জায়গায় ইনভিজিবল থাকে ওটি একটি আসল গেম চেঞ্জারে পরিণত হয়। যেমন কোনো অ্যাপের ভ্যালুটি শুধুমাত্র তার ডাউনলোডের সঙ্গে মোটেই নয়, আসলে তার ইউজার বেস, তাদের এঙ্গেজমেন্ট এবং তার সঙ্গে স্কেলেবল হবার কিছু পটেনশিয়ালের সঙ্গে হয়। ভ্যালুয়েশনের আলাদা আলাদা মেথড থাকে, কিছু লোকেরা মাল্টিপল মেথড আপন করে, কিছু লোকেরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ডিসিএফকে মনে করে, কিন্তু যে কোনো অ্যাপ্রোচের কোরের মধ্যে একটি কথা সবসময়ের জন্য থাকে, এই বিজনেসটিকে আগামী আসার সময়তে সবসময় গ্রো করবে। আর সব থেকে ভালো কথা এটিও দেখা যায় যে ওই বিজনেসের মধ্যে এরকম কী কী ইউনিকনেস রয়েছে যেটি বাকি সব থেকে একটু ভিন্ন করে দেয়। উদাহরণের জন্য নেটফ্লিক্সটিকে একবার দেখুন, যখন এটি ডিভিডি রেন্টালের সঙ্গে স্ট্রিমের দিকে সবসময়ের জন্য বেড়ে গেল, তখন তার ভ্যালুয়েশনের মধ্যে অনেক বেশি পরিমাণে উছাল আসলো, কারণ সে শুধুমাত্র টেকনোলজিই নয়, আসলে তারা লোকেদের দেখার একটি মেথডটিও ওই জায়গায় পরিবর্তন করে দিল। তারা ভবিষ্যৎকে ধরে নিয়েছিল এবং এই ইনভেস্টারই সবসময়ের জন্য খোঁজে এমন একটি বিজনেস যেটি শুধুমাত্র আজকেই উপার্জন করে না, আসলে কালকে একটি রিভলিউশন অবশ্যই আনবে। ভ্যালুইং একটি বিজনেস এমন একটি আর্ট যার মধ্যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সাইকোলজি এবং ইমাজিনেশন সব কিছুই এক জায়গায় থাকে। কোনো সময় একটি স্ট্রাগলিং কোম্পানি যার অবস্থা মোটেই ভালো থাকে না, তার হিডেন ভ্যালু অনেক বড় থাকে। শুধু ওই একটি দৃষ্টিকোণ প্রয়োজন নয় যেটি এই পোটেনশিয়ালকে দেখতে পারে। এর জন্য আগামী টাইম যখন আপনি একটি বিজনেস দেখবেন, তার মধ্যে শুধুমাত্র প্রফিট লসই দেখবেন না, দেখবেন যে ওর মধ্যে কী জান রয়েছে, তার মধ্যে কী স্বপ্ন লুকিয়ে রয়েছে, তার মধ্যে কোনো স্পার্ক রয়েছে কি না যেটি তাকে একটি লেগেসি তৈরি করতে পারে। আসলে শেষে যে কোনো বিজনেসের সবথেকে বড় ভ্যালু তার পেছনে লুকিয়ে থাকা কিছু লোকের ভিতরে, তাদের ভিশনের ভেতরে এবং তার এফেক্টের ভেতরে থাকে, যেটি সে এই বিশ্বের মধ্যে সবসময় দিতে পারে। যদি এই কথাটি আপনাকে চিন্তা করতে সবসময় মজবুত করে যায়, তাহলে একবার চিন্তা করুন যে আপনি কেমন ধরনের বিজনেস তৈরি করতে চান। শুধুমাত্র ব্যালেন্স শিটের পরে দেখা যায় সেটি, নাকি লোকদের মনের ভেতরে সবসময় জীবিত থাকে। চ্যাপ্টার 14, কর্পোরেট গভর্নেন্স এবং বিত্তীয় নিয়ন্ত্রণ, মানে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এই কথাটি শুনতে একটু অবশ্যই ভারী অবশ্যই মনে হয়, কিন্তু যখন কোনো বড় বিজনেসের ফাউন্ডেশনটি আমরা বোঝার কথা বলি, তাহলে এটি সেই দুটি স্তম্ভ যেটি যে কোনো কোম্পানিকে শুধুমাত্র চালায় না, আসলে এটিকে টিকিয়ে রাখে। একবার চিন্তা করুন এমন একটি কোম্পানির ব্যাপারে যে জায়গায় সব কিছু ভালো চলছে, বিক্রি হচ্ছে, প্রফিট ওই জায়গায় আসছে, স্টাফ ওই জায়গায় খুশি রয়েছে, কিন্তু একদিন এমন একটি খবর আসে যে কোম্পানির একটি ডাইরেক্টর কোটি কোটি টাকার ঘোটালা ওই জায়গায় করেছে, বিশ্বাস ওই জায়গায় ভেঙে যায়, শেয়ার ডাউনফল হয় এবং আস্তে আস্তে ওই বিজনেসটি ওই জায়গায়, মানে যেটি একসময় খুব চমকাতো, ওইটি ওই জায়গায় বিখরে যায়। কারণ কি? কারণ হচ্ছে ওই জায়গায় কোনো গভর্নেন্স ছিল না, কেউ দেখালোক টোকালোক ছিল না। কর্পোরেট গভর্নেন্সের মানে শুধুমাত্র ওই জায়গায় নিয়ম কায়দা মোটেই হয় না, এটি এক ধরনের নৈতিক দায়িত্ব হয়, যেটি এই সিস্টেমটি এমন থাকা উচিত যেটি এইটি সুনিশ্চিত করে যে কোম্পানির প্রত্যেক নির্ধারণাটি সঠিক হাতের জন্য সবসময় রয়েছে কিনা, সঠিক নিয়তির সঙ্গে নেওয়া হয়েছে কিনা, এবং কোম্পানির প্রত্যেক স্টেক হোল্ডার্স, সেটি কর্মচারী হোক, ইনভেস্টর হোক বা গ্রাহক হোক, তাদের হিতের রক্ষা সবসময় হচ্ছে কিনা। একটি ভালো বোর্ড অফ ডাইরেক্টর হবা, তাদের কাছে জবাবদেহি হবা এবং ট্রান্সপারেন্সির একটি পরিবেশ হবা, এই সব কিছু কর্পোরেট গভর্নেন্সের একটি ভাগ। এবার কথা বলি আমরা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের ব্যাপারে, মানে কোম্পানির পয়সার সঠিক ব্যবহার এবং নিগরানি। ইমাজিন করুন যে আপনি একটি বড় শিপ রয়েছে যেটি সমুদ্রে সব দ্রুত গতিতে বেড়েই যাচ্ছে, কিন্তু
ক্যাপ্টেন এটি মোটেই জানে না যে ইঞ্জিনের মধ্যে তেল কত রয়েছে বা ম্যাপটির সঠিক ডাইরেকশন দেখাচ্ছে কি না। যদি সঠিক নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনি চাইলে কি হবে, যে এত বড় শিপ বড় হলে কি হবে, এটি ডুবে যাবার নির্ধারিত হতেই পারে। এটি হাল হয় ওইসব কোম্পানি যাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল খুব দুর্বল হয়। ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মানে হচ্ছে প্রত্যেক খরচার হিসাব, প্রত্যেক ইনকামের একটি রিপোর্টিং এবং সবথেকে নেসেসিটি যে ভবিষ্যতের জন্য সবসময় প্ল্যানিং করা। ইন্টারনাল অডিটস, বাজেট, কমপ্লায়েন্স সিস্টেম, এ সব কিছু ওই টুল যেটি যে কোনো বিজনেসটিকে কিওর থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখে। কিন্তু আসল কথা তখন হয় যখন কর্পোরেট গভর্নেন্স এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল একসঙ্গে সবসময় চলে, যখন কোম্পানির নিয়ন্ত্রণটি এথিক্যাল হয় এবং ফাইন্যান্সিয়াল রেকর্ডও ওই জায়গায় সঠিকভাবে সবসময় মেনটেন করা হয়। তখন শুধুমাত্র বিজনেসই গ্রো করে না, আসলে লোকেদের পরও তাদের পরে একটি বিশ্বাস থাকে। এই ভরসাইটি যেটি যে কোনো কোম্পানিটিকে একটি ব্র্যান্ডে তৈরি করে। অনেক লোকেরা স্ক্যান্ডালস যেমন এনরোলস, সাত্যম এয়ার কার্ড, এই সব কিছুর লোকে গোপনে একটি জিনিস ছিল যে দুর্বল গভর্নেন্স এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। এবং অন্যদিকে অ্যাপেল, টাটা বা ইনফোসিসের মতো ব্র্যান্ড সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ তারা শুধুমাত্র পয়সা উপার্জন করার পরেই নয়, আসলে ভরসা বানানোর পরও মনোযোগ দিয়েছে। এবার যখন আপনি কোনো বিজনেস চালাচ্ছেন বা কোনো কোম্পানিতে কাজ করছেন, তাহলে শুধুমাত্র টার্গেট এবং প্রফিটের পরেই একদম পালাবেন না বা দৌড়াবেন না। চিন্তা করুন যে আপনার কোম্পানির সিস্টেমটি এত পারদর্শী যে যখন কোনো প্রশ্ন ওঠে তখন উত্তরটি ক্লিয়ার থাকে। আপনার কাছে কি কোনো সিস্টেম রয়েছে যেটি ভুল ধরতে পারে এবং ওটিকে শুধরাতে পারে? কারণ শেষে একটি বিজনেসের আসল মূল্য তার প্রোডাক্ট বা সার্ভিসে মোটেই নয়, আসলে ওই বিশ্বাসের মধ্যে থাকে যেটি যারা লোকেরা তারপরে করে। এবং ওই বিশ্বাসটি আসে কর্পোরেট গভর্নেন্স এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মতো অদৃশ্য কিন্তু শক্তিশালী কিছু স্তম্ভ থেকে আসে। এবার আপনার যদি এই কথাটি খুব ভ্যালুয়েবল লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ নেক্সট টাইম আমরা কথা বলবো ওই কনসেপ্টের ব্যাপারে যেটি প্রত্যেক এন্টারপ্রেনার একদম মনের নিকট থাকে, প্রফিট ইমপ্রুভমেন্ট। আমি আসবো আবার নতুন একটি অডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখী থাকুন। ধন্যবাদ।